আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল দোলকের দ্বিতীয় ক্লাসে ম্যাথ সমাধান করব। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। টাইপ 1-এর 1 নং ম্যাথ। একজন মহাশূন্যে অভিযানকারী 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল দোলক কোনো এক গ্রহে 240 সেকেন্ডে 100 বার দোল দেয়। ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ কত? এটা বের করতে হবে। তাহলে কী কী দেওয়া আছে এটা আমরা ইকুইভ্যালেন্টটা লিখে নিই, তারপরে ম্যাথ সমাধান করার চেষ্টা করি। কী দেওয়া আছে? 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক, তার মানে কার্যকারী দৈর্ঘ্য মান দেওয়া আছে কত? 4 মিটার। তারপরে বলেছে কি 240 সেকেন্ডে 100 বার দোল দেয়, এরকম না? = 240 সেকেন্ড, আর দোল সংখ্যা n = 100 বার, তাই না? আচ্ছা, টি আর এন দেওয়া আছে, এখান থেকে দোলন কাল বের করা যাবে। কীভাবে বের করতে পারবো আমরা? দেখো তো আমাদের মনে আছে নাকি সূত্র? ওই মহাকর্ষ বিকর্ষে শিখেছিলাম। টি = কী হবে? T/n, তাই না? টির মান কত দেওয়া আছে? 240, আর এনের মান দেওয়া আছে কত? 100। তাহলে এখান থেকে দোলনকাল কত বের হবে? 2.4 সেকেন্ড, তাই না? তারপর বলছে কি ওই গ্রহের অভিকর্ষ ত্বরণের মান কত? তার মানে = হট। তাহলে দেখো কোশ্চেনে আমার দেওয়া আছে কিসের মান? কার্যকারী দৈর্ঘ্য L এর মান, তারপরে দোলনকাল T এর মান, আর G এর মান বের করতে বলছে। তাহলে সরল দোলকের সূত্র কয়টা জানো তোমরা? প্রাথমিক অবস্থায় একটা সূত্র জানি না আমি। সূত্রটা কি? T = 2π√L/c। তাহলে এখানে T এর মানও দেওয়া আছে, L এর মানও দেওয়া আছে, G এর মান বের করতে হবে। পারা যাবে না? তাহলে কি লিখবা? নাও সূত্রটা লেখা নাও। সূত্র কী হবে? T = 2π√L/c। এটা তো আমাদের সূত্র সরল দোলকের, তাই না? তাহলে এই সূত্র যদি হয় তাহলে মান বসাই এখানে। দোলনকাল কত পেলাম? 2.4 সেকেন্ড। 2π√L এর মান কত? L এর মান 4 মিটার দেওয়া আছে, G এর মান বের করতে হবে, তাই না? তাহলে যদি ক্যালকুলেশন করি এখান থেকে G এর মান অবশ্যই পাওয়া যাবে। G এর মান কত পাওয়া যাবে এখান থেকে ক্যালকুলেশন করলে? 27.42 মিটার/সেকেন্ড স্কোয়ার। যেটা আসে হিসাব করে এটাই অ্যান্সার। সহজ ম্যাথ না, একদম সরল দোলকের। যা দেওয়া আছে তাটা লিখলাম আর সূত্র লিখলাম আমরা। T = 2π√L/c, মানগুলো ইনপুট করলাম, আমার অ্যান্সার চলে আসলো, তাই না? একদম সহজ ম্যাথ। তারপরে নেক্সট ম্যাথ, টাইপ 1-এর 2 নাম্বার ম্যাথ। একটি লিফটের মধ্যে দোলনকাল দ্বিগুণ হয়ে গেলে লিফটের গতির অবস্থা কী হবে? একটি লিফটের মধ্যে দোলনকাল দ্বিগুণ হয়ে গেলে লিফটের গতির অবস্থা কী হবে? এটাতে কোশ্চেন। তার মানে দেখো গতি বলতে এখানে কি বোঝাচ্ছে, তাই না? গতি বলতে এটা বোঝাচ্ছে যে দেখো লিফটের মধ্যে যখন কোনো বস্তু যাবে আর লিফট যদি চলাচল করে, অর্থাৎ লিফট যদি উপরের দিকে ওঠে এখন এইভাবে, তাহলে ত্বরণ কী হবে? G+F। আর যদি লিফট নিচে নামে তাহলে কি হবে? ত্বরণটা G-F, কার্যকারী ত্বরণ। এটা হবে না? আমরা গতির অধ্যায় শিখেছিলাম এরকম, তাই না? লিফট উপরে উঠলে G+F, নিচে নামলে G-F। তো এই ক্ষেত্রে গতির অবস্থা G+F এর মান কত হবে অথবা G-F এর মান কত হবে? G তো আর হবে না। G কোথায় হয়? G শুধুমাত্র স্বাভাবিক অবস্থা যেখানে সেখানে, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা ম্যাথ কীভাবে সমাধান করব? প্রথমে একটি লিফটের মধ্যে দোলনকাল দ্বিগুণ হয়ে গেলে, তার মানে দ্বিগুণ হয়েছে দোলনকাল, আগে কত ছিল? তাহলে ধরো প্রথম অবস্থায় ধরলাম দোলনকাল ছিল T, আর পরে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে T2 সমান কি লিখতে পারি? 2T, তাই না? প্রথমে বললো দোলনকাল দ্বিগুণ হয়ে গেলে, প্রথমে ধরলাম T ছিল, পরে দ্বিগুণ হয়ে কি হলো? 2T। লিফটের গতির অবস্থা কী হবে? তাহলে প্রথমত স্বাভাবিক ছিল, ধরলাম G1 = G ছিল, G1 = G ছিল। আচ্ছা, এটা দেখো G2 সমান কী হবে? হয় G+F
বা জি মাইনাস এফ, তোমার ইচ্ছা যেটা খুশি সেটা ধরে নিতে পারো, জি প্লাস এফও ধরতে পারো, জি মাইনাস এফও ধরতে পারো। আমি যেটা জি প্লাস এফ ধরলাম এখানে, তাহলে আমাকে কী বলতে হবে, লিফটটা উপরের দিকে উঠবে, তাই না? আর যদি আমি জি মাইনাস এফ লিখতাম তাহলে কি লিখতাম, যে নিচের দিকে নামবে। এই যে এটার চিহ্ন মানে কি, উপরের দিকে উঠবে লিফটটা, এটা আমি ধরে নিলাম। এখন দেখো বললো কি একটি লিফটের মধ্যে দোলকের দোলনকাল দ্বিগুণ হয়ে গেলে, তার মানে যখন লিফটটা ছিল না তখন দোলকটার দোলনকাল ছিল টি, যখন ওই দোলকটাই লিফটের মধ্যে চলে গেল তখন দোলনকাল কত হলো, 2t। তাহলে বলতো দোলক আমার একটাই না, প্রথমে ছিল লিফটের বাইরে, পরে নিয়েছিল লিফটের ভিতরে। যদি দোলক একটাই হয় তাহলে তার কার্যকারী দৈর্ঘ্য কি চেঞ্জ হবে কোনো? যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের শর্ত কী ছিল মনে আছে, যদি দোলকের কার্যকারী দৈর্ঘ্য সমান হয় সেই ক্ষেত্রে আমরা কি জানি, সেক্ষেত্রে আমরা কি জানতাম, এরকম জানতাম না, g1 ভাগ g2 ইকুয়াল টু t2 স্কোয়ার ডিভাইড বাই t1 স্কোয়ার। মনে আছে তোমাদের গত ক্লাসের সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের। তাহলে এখানে দেখো g1 এর মান কি, g1 এর মান হচ্ছে g, আর g2 এর মান ধরলাম হচ্ছে g প্লাস f। আমি ধরছি কি লিফটটা উপরের দিকে উঠবে। t2 এর মান কত, t2 সমান 2t লিখলাম না আমরা ওইখানে, 2t, আর t1 সমান লিখলাম t। এখন জির মানটা আমরা একটা ধরে নিই, আমরা যে কোনো এককে করতে পারি। জির মানটা যদি আমি মিটার পার সেকেন্ডে করি তাহলে 9.81, যদি ফিট পার সেকেন্ড স্কোয়ারে করি তাহলে 32, যদি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার করি তাহলে 981। তো সে কোনো একটা ধরে নিলাম, ধরলাম জির মানটা এখানে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে জির মানটা বসাই আমরা, জির মানটা কত হবে 32, তাই না? তাহলে 32 প্লাস এফ, আর 2t স্কোয়ার মানে কত বলতে পারো, 4t স্কোয়ার, আর নিচে আছে টি স্কোয়ার, টি স্কোয়ার কাটাকাটি হয় না? আচ্ছা এখান থেকে কাটাকাটি হয়, এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে এর মান চলে আসবে এখান থেকে, কত আসে বলতে পারবা, -24 ফিট পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এটাই তো। এখন দেখো এবার মাইনাস চলে আসছে, মাইনাসের কী বোঝায়? আচ্ছা আমরা ধরেছিলাম যে এই লিফটটা কোন দিকে উঠবে, উপরের দিকে। যেহেতু এবার মান মাইনাস এসেছে তার মানে কী বোঝায়, যে লিফট উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে। ঠিক আছে, মাইনাস চিহ্ন দ্বারা কী বোঝাবে, যে লিফটটা উপরের দিকে উঠবে না, কী করবে, নিচের দিকে নামবে। কারণ আমরা ধরে নিয়েছিলাম যে উপরের দিকে উঠবে, তাহলে কী হবে, লিফট নিচের দিকে নামবে। এটা হবে না? তাহলে এটা কি অ্যান্সার? খেয়াল করো ভালোভাবে। আর প্রথমে যে এখানে কী ধরেছিলাম, যে লিফট উপর দিকে উঠতেছে এই জন্য জি প্লাস এফ ধরেছিলাম। আর তোমরা যদি প্রথমে এখানে জি মাইনাস এফ ধরতা তাহলে কোন দিকে বলতে নিচের দিকে নামতেছে, তাই না? তার মানে তখন অটোমেটিক্যালি এফের মানটা পজিটিভ আসতো, মানে তুমি ধরছো নিচের দিকে। ক্লিয়ার? এইভাবে ম্যাথগুলো সমাধান করতে হবে। নেক্সট ম্যাথ টাইপ 1-এর 4 নম্বর ম্যাথ। টাইপ 1-এর 4 নম্বর ম্যাথে কী বলেছে, একটি সরল দোলকের দোলনকাল 3.7 সেকেন্ড। তাহলে লিখে নাও গিভেন ডাটা, গিভেন একটি সরল দোলকের দোলনকাল 3.7 সেকেন্ড। তারপর কি বলছে, দোলকটির কার্যকারী দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হ্রাস করলে, এই যে কার্যকারী দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হ্রাস করলে দোলকের দোলনকাল 3.1 সেকেন্ড হয়, ওই স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে ধরলাম দোলকের কার্যকারী দৈর্ঘ্য ছিল এল, ঠিক আছে? আর এখন বললো কি কার্যকারী দৈর্ঘ্য কমাও, কত কমাবা, 101 সেন্টিমিটার কমাবা। তার মানে আগে ছিল এল, এখন কমাইতে বলছে 101 সেন্টিমিটার। কমাইলে দোলনকাল কত হবে, দোলনকাল হবে 3.1 সেকেন্ড। এটা বললো তোমাকে। এখন বলছে ওই স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, জি সমান হট। তাহলে জির মানে এখান থেকে বের করতে হবে। তাহলে বলো এখানে কোনটা সমান, এখানে ওই প্রথমে দোলকের দোলনকাল ছিল 3.7 সেকেন্ড, কার্যকারী দৈর্ঘ্য কমাইছো সেজন্য দোলনকাল কমে গেছে, তাহলে স্থান একই না? তাহলে যদি স্থান একই হয় তাহলে এখান থেকে আমরা কি শর্ত পাই, গত ক্লাসে শিখছিলাম
উইকেট মানে আমরা পাই, গত ক্লাসে শিখছিলাম না, যদি দোলনকাল কার্যকারী অভিকর্ষ ত্বরণ সমান হয় তাহলে সূত্র কি হয়? অভিকর্ষ ত্বরণ যদি সমান হয় তাহলে সূত্র কি দাঁড়ায়? মনে আছে তোমাদের? এরকম হয় না, T1/T2 T1/T2 ইকুয়াল টু রুট ওভার L1/L2, এরকম হয় না? যদি G1 আর G2 সমান হয়, যখন কি হবে? G1 আর G2 সমান হবে। তাহলে দেখো তো T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 3.7 সেকেন্ড আর T2 এর মান হচ্ছে 3.1 সেকেন্ড। L1 এর মান ধরছিলাম যখন L, আর L2 মান ধরছিলাম L - 101। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখান থেকে L এর মান বের হবে না? L এর মান কত বের হবে? 338.89 সেন্টিমিটার। দেখো তো একটু বুঝতে পারছো নাকি? এই যে কাছাকাছি 101 সেন্টিমিটার হ্রাস করলে এই যে এখানে L2 এর মান কত? L - 101, ঠিক আছে? আচ্ছা, এখন জি মান বের করতে বলছে না? আচ্ছা, প্রথম অবস্থার ক্ষেত্রে আমরা যদি করি তাহলে লিখতে পারবো সূত্র T1 সমান সূত্র কি লিখতে পারবো? 2π রুট ওভার L1/G, অথবা G1 আর G2 তো সমানই, তাহলে G1 G2 অথবা G লেখা একই কথা, তাই না? তাহলে T1 এর মান কত বলতে পারবা? T1 এর মান ছিল 3.7 সেকেন্ড, 2π। L1 বলতে কত বলো তো? L1 যে কথা, L একই কথা না? যদি একই কথা হয় তাহলে L এর মান কত? 338.89, তাই না? 338.89 ভাগ G। আমাদের এখান থেকে জির মান কত আসবে? ক্যালকুলেশন করলে আসে কত? 977.3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি হবে অ্যান্সার, তাই না? পারা যাবে তাহলে? তাহলে প্রথম অবস্থায় বললো কি যে শুধুমাত্র দোলনকাল চেঞ্জ করছে, কার্যকারী দৈর্ঘ্য চেঞ্জ করছে। কার্যকারী দৈর্ঘ্য চেঞ্জ করার কারণে তার দোলনকাল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু স্থান তো একই স্থান, এই জন্য অভিকর্ষের সময় জির মান সমান, অর্থাৎ G1 = G2। তাহলে এখান থেকে আমি আগে L এর মানটা বের করে নিলাম, যে পরবর্তী অবস্থায় তার দৈর্ঘ্য কত হবে অথবা প্রথম অবস্থায় দৈর্ঘ্য কত হবে। এটা বের করার পরে আমরা এই সূত্রে বসালাম, মান বের হয়ে গেল। আচ্ছা, এটা যদি আমরা বিকল্পভাবে করতে চাইতাম তাও করা যেত। কীভাবে? আমরা যদি এভাবে করতাম যে না, আমরা এইটা দিয়ে করবো, T2 = 2π রুট ওভার L2/G। G2 দিলাম না কেন? কারণ G1 G2 G একই কথা, দুটোর ক্ষেত্রে G তো সেম। তাহলে এখানে এই সূত্রের মধ্যে T2 মান জানা আছে না? আমার T2 মানও জানা আছে, এই যে T2 মান জানা আছে। তারপরে এই যে L2 মান কত? L2 মানে কত? L - 101। তার মানে এই ডাটা থেকে যদি বিয়োগ করে দাও তাহলে পাওয়া যাবে না L2 মান, এখান থেকে G মান বের হবে। তার মানে তুমি এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। নেক্সট ম্যাথ, টাইপ 1-এর 11 নম্বর ম্যাথ। একটি সুতার এক প্রান্তে একটি গোলাকার দোলক বেঁধে অপর প্রান্ত হতে ঝুলিয়ে দিয়ে একটি দোলক তৈরি করা হলো। বলছে সুতাটির দৈর্ঘ্য 99 সেন্টিমিটার, দোলনকাল 2 সেকেন্ড অথবা অর্ধদোলনকাল 1 সেকেন্ড এবং G = 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দোলক পিণ্ডের ব্যাসার্ধ নির্ণয় করো। তারপর বলছে দোলকটির ব্যাস নির্ণয় করো। আচ্ছা, তোমার আগে একটা জিনিস ক্লিয়ার করি, যদি ব্যাসার্ধ নির্ণয় করতে পারো, ব্যাসার্ধ যদি আর নির্ণয় করতে পারো তাহলে ব্যাস সমান কি লিখতে পারবা? ব্যাসার্ধ আর পাইছো, তাহলে ব্যাস সমান কি লিখতে পারবা? 2 × r না? তাহলে ব্যাসার্ধ পাওয়া যাবে। ব্যাসার্ধ পাইলে ব্যাস পাওয়া যাবে, তাই না? তার মানে ক নাম্বারের অ্যান্সারটা করতে পারলে তোমার খ নাম্বারের অ্যান্সারটা করতে কি অসুবিধা হবে কোনো? এমনি পারা যাবে না ওটা? আচ্ছা, তাহলে আমরা ম্যাথ সমাধান করার চেষ্টা করি। দেখি কী কী দেওয়া আছে, গিভেন ডাটা হিসেবে লিখে নেই। আচ্ছা, দেওয়া আছে কি যে সুতার দৈর্ঘ্য, এখানে কিন্তু কার্যকরী দৈর্ঘ্য দেওয়া নাই, দেওয়া আছে সুতার দৈর্ঘ্য। তাহলে সুতার দৈর্ঘ্য আমরা ছোটাতে L দ্বারা প্রকাশ করছিলাম,
কত দেওয়া আছে 99 সেন্টিমিটার। আচ্ছা, কার্যকারী দৈর্ঘ্য এল সমান কী লেখা যায়? এল প্লাস আর, এই আর মানে কি ববের ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, আর কি দেওয়া আছে এখানে? দোলনকাল দেখো সরাসরি দেওয়া আছে, দোলনকাল 2 সেকেন্ড। আচ্ছা, যদি এই কথাটা না থাকতো এখানে, এই যে এটুকু যদি না থাকতো এখানে, শুধু থাকতো অর্ধ দোলনকালে 1 সেকেন্ড, তাহলে আমরা দোলনকাল বের করতে পারতাম না। কীভাবে? অর্ধ দোলনকাল যদি হয় 1 সেকেন্ড, তাহলে দোলনকাল টি ইজকাল কত হবে? 1 গুণন 2 সেকেন্ড সমান 2 সেকেন্ড, তাই না? এখানে কিন্তু দুইটা দিয়ে দিছে, এই জন্য একটা রাটানি করলে হয়। বুঝতে তো পারছো? দোলনকাল 2 সেকেন্ড দেওয়া আছে না, সরাসরি লিখে নিলাম। আর যদি দোলনকাল না দেওয়া থাকতো, বলতো অত দোলনকাল 1 সেকেন্ড, তার মানে দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। আবার জির মানও দেওয়া আছে এই ক্ষেত্রে, দেখছো? জির মান কত দেওয়া আছে? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। যখন বলছে দোলক পিণ্ডের ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে আমরা সূত্র লিখি। ওই আমরা কি জানি? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি, তাই না? আচ্ছা দেখো, 2 পাই, এই এল সমান আবার কি লেখা যায়? এল প্লাস আর লেখা যায় না, ভাগ জি। তাহলে টি এর মান কত সেকেন্ড? দোলনকাল কত দেওয়া আছে? 2 সেকেন্ড। 2 পাই রুট ওভার এল এর মান কত? এল এর মান কত বলো তো? 99 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, ব্যাসার্ধ এখান থেকে বের হবে। জির মান কত দেওয়া আছে? 980। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ব্যাসার্ধের মান কত আসে? 0.29 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পাওয়া গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, এর মধ্যে দোলকটির ব্যাস কত? দোলকটির ব্যাস কত হবে? ব্যাসার্ধ পাইছে, ব্যাস নিয়ে কত কি খুব সমস্যা হবে এখন? অতএব ব্যাস ডি ইকুয়াল টু কত হবে? 2 আর না, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়, তাহলে 2 গুণন 0.29, ক্যালকুলেশন করলে কত আসে? 0.58 সেন্টিমিটার, তাই না? এটাই কি অ্যান্সার? তো সহজ ম্যাথ না সরল দোলকের? সরল মানে কি? সহজ, সহজ ম্যাথ। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। টাইপ 2 এর 1 নং ম্যাথ। টাইপ 2 এর 1 নং ম্যাথ একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করতে হবে তোমাদের, যেহেতু নিউ টাইপ, তাহলে নতুন কিছু কথা আসবে এখানে। বলছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে উক্ত দোলক দিনে কত সময় হারাবে, তাই না? তাহলে কীভাবে আমরা ম্যাথ করবো এটা? আমরা আগে লিখে নিই যে কী কী দেওয়া আছে এই ক্ষেত্রে। সরল দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে, তাহলে ধরলাম প্রথমে সেকেন্ড দোলক মানে দোলনকাল কত? এর আগে ক্লাসে বলে দিয়েছি না, যদি সেকেন্ড দোলক হয় তাহলে দোলনকাল 2 সেকেন্ড। গিভেন সরল দোলকের দোলনকাল দেওয়া আছে প্রথম কত? 2 সেকেন্ড। ওই সময় কার্যকরী দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এল। এখন বলছে কি, যদি কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করি তাহলে কত সময় হারাবে? তাহলে 1% বৃদ্ধি করা মানে কি? এরকম না, এল টু ইকুয়াল টু এল প্লাস 1% এল, 1% বৃদ্ধি করছো, তার মানে আগে যা ছিল প্লাস 1% এল। এখানে ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে? এল প্লাস 1% মানে কি? 100 দ্বারা ভাগ এল, যেটা যোগ করলে কত হয়? 1.01 এল। আচ্ছা, এখন দোলনকাল কত হবে বের করতে পারবো না এখান থেকে? দোলনকাল যদি বের করতে পারি, তারপরে আমরা ওখান থেকে শর্ত টেনে বের করতে পারবো যে সময় হারাবে অথবা কত লাভ করবে। তাহলে দেখো, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বাড়াইছো, তাহলে দোলনকাল চেঞ্জ হবে, কিন্তু ওই স্থান কি আর চেঞ্জ করছো? স্থান তো আর চেঞ্জ করো নাই। তাহলে শর্ত কি হলো? G1 = G2 না? এটা শর্ত। অভিকর্ষ ত্বরণ যদি সমান হয় তাহলে কি পাই আমরা? মনে আছে তোমাদের? এর আগেও লিখলাম T1/T2 =
√L1/L2। তাহলে প্রথমে দোলনকাল ছিল কত? 2 সেকেন্ড। পরের দোলনকাল কত হবে এটা বের করব। প্রথমে কার্যকর দৈর্ঘ্য ছিল L, আর পরে হলো কত? 1.01 L। এটা যদি ক্যালকুলেশন করি আমরা, এখান থেকে T2 মান পাওয়া যাবে। দেখো এখানে কিন্তু L কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে ক্যালকুলেশন করলে T2 মান পাওয়া যাবে না। T2 মান কত আসে? 2.00। এই ক্ষেত্রে সম্পূর্ণ মানে নিবা, তাহলে ম্যাথের একদম অ্যাকুরেট অ্যান্সার আসবে। এই যদি বলা হয় সময় হারাবে লাভ করবে, কত উল্লেখ থাকলে ক্যালকুলেটর থেকে ফুল ডাটা নিয়ে নিবা, এত সেকেন্ড, তাই না? আচ্ছা দেখো, তাহলে বলো তো এখানে T1 বড় না T2 বড়? অবশ্যই T2 > T1, এটা বড় না? যদি বড় হয় সেক্ষেত্রে বলো তো যে এই T2 কী করবে? সময় হারাবে নাকি সময় লাভ করবে? যার সময় বেশি সে কী করে? সময় হারায় না? গত ক্লাসে আমরা শেষের দিকে আলোচনা করেছিলাম এটা। যেহেতু T2-র সময় বেশি, সেহেতু এই দোলকটি দুলতে সময় বেশি লাগবে, মানে সময় হারাবে। তাহলে সে দিনে কত সময় হারাবে এটা আমরা বের করবো এখন। তাহলে আগে দেখি যে সে কত সময় হারায়। তাহলে লিখি T2 সময় হারায়। কত সময় হারায়? T2-র মান কত? মানটা বসাও। 2.009975 1/4 - 2 কত হয়? 0.009975 1/4 সেকেন্ড। এত সময় হারায় T2, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে T2 2.009975 1/4 এই সময় হারে কত সেকেন্ড? এত সময় হারায়। তাহলে 1 সেকেন্ডে কত সময় হারাবে? আর 1 দিন মানে কত সেকেন্ড? 86,400 সেকেন্ডে কত সময় হারাবে? পারবো না বের করতে। তাহলে কি বললাম? অতএব T2 2.009975 1/4 সেকেন্ডে সময় হারায় কেন? যেহেতু তার বেশি সময় লাগে, তাহলে হারাবে। আর কম সময় লাগলে লাভ করবে। কত সময় হারায়? 0.009975 1/4 সেকেন্ড। এত সময় হারায়, তাই না? তাহলে বলো তো 1 সেকেন্ডে কত সময় হারাবে? অতএব এই T2 এই 1 সেকেন্ডে সময় হারায়। কত সেকেন্ড হারাবে? 1 সেকেন্ড ভাগ হয়ে যাবে না এটা দিয়ে? তাহলে কি লিখবা? 0.009975 1/4 ভাগ হচ্ছে 2.009975 1/4 সেকেন্ড। এটা তো এখন বলছি কি প্রশ্নে? দেখো, উক্ত দোলক দিনে কত সময় হারাবে? তাহলে একদিন সমান কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। অতএব ইকুয়াল টু 86,400 সেকেন্ড। এই সময় হারায় কত সেকেন্ড? তাহলে অলৌকিক নিয়ম তো পারো, তাই না? তাহলে কী করতে হবে? গুণ করতে হবে না এটা এখন? 0.009975 1/4 গুণন 86,400, আর নিচে থাকবে কি? 2.009975 1/4। তাহলে কত আসবে? 428.78 সেকেন্ড। তাহলে বলো উক্ত দোলকটি দিনে কত সময় হারাবে?
উক্ত দোলকটি দিনের সময় হারাবে 408,78 সেকেন্ড। বুঝতে পেরেছ অঙ্কটা? T2 কী করে? T2টা সময় হারায় না। সময় কেন হারায়? কারণ তার দোলনকাল অনেক বেশি। বেশি মানে কি? তার সময় বেশি লাগবে। বেশি লাগবে মানে কি? হারাবে। কত সময় হারাবে? 2.009975124 সেকেন্ডের সময় হারায় 0.009975124 সেকেন্ড। 1 সেকেন্ডে কত? দিনে কত? এখন কোশ্চেনে তো তোমাকে এখানে বলতো যে 1 মিনিটে কত সময় হারাবে, তাহলে কি লিখতা? 60 সেকেন্ডে এত সময় হারায়। ক্লিয়ার? নেক্সট ম্যাথ দেখি আমরা। টাইপ 2 2 নম্বর ম্যাথ। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রাজশাহীতে 95 সেন্টিমিটার এবং চট্টগ্রামে 100 সেন্টিমিটার। কোনো বস্তুর ওজন রাজশাহীতে 95 গ্রাম ওয়েট হলে চট্টগ্রামের ওজন কত হবে? সহজ একটা ম্যাথ। তাহলে কী কী দেওয়া আছে উঠিয়ে নাও। তাহলে বুঝো, তোমার রাজশাহীতে সেকেন্ড দোলক নিয়ে যাবা, ওই ঢাকাতেও অথবা চট্টগ্রামেও কি ওই সেকেন্ড দোলকে নিয়ে যাবা না? তার মানে দোলনকাল কী হবে? সেম না এখানে? এতে বুঝছো? সেকেন্ড দোলকটা চেঞ্জ করা হবে না, শুধুমাত্র জায়গা চেঞ্জ করা হবে। তাহলে দোলকের দোলনকাল কী হবে? সেম হবে। গিভেন ডাটা কী দেওয়া আছে? দেওয়া আছে প্রথমে আছে রাজশাহীতে একটি সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। এটা সব জায়গায় 2 সেকেন্ড। রাজশাহীতে 2 সেকেন্ড, চিটাগাংয়ে 2 সেকেন্ড, কারণ সেকেন্ড দোলক। আচ্ছা, রাজশাহীতে দৈর্ঘ্য কত সেন্টিমিটার? রাজশাহীতে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। রাজশাহীর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 95 সেন্টিমিটার। এখন এই দোলকটাকে যদি তুমি চিটাগাং নিয়ে যাও তাহলে দৈর্ঘ্য কত হয়? 100 সেন্টিমিটার। তাই না? চিটাগাংকে সি দ্বারা প্রকাশ করলাম আমরা, LC। কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তারপর বললো কি রাজশাহীতে ওজন 95 গ্রাম ওয়েট। রাজশাহীতে ওজন 95 গ্রাম ওয়েট। তাহলে চিটাগাংয়ের ওজন কত হবে? চট্টগ্রামের ওজন কত হবে? তার মানে W= হট। এখানে কি দোলনকাল সেম না? কেন সেম? কারণ সেকেন্ড দোলক, রাজশাহীতেও সেকেন্ড দোলক, চিটাগাংয়েও সেকেন্ড দোলক, চট্টগ্রামও সেকেন্ড দোলক। তার মানে কি হয় যে দোলনকালটা সমান। আর দোলনকালটা সমান হওয়ার কারণে আমরা শর্ত কি জানি? আমরা কি শর্ত পাই এখান থেকে? এরকম পাই না? G1/G2 G1/G2 কি লেখা যায়? L1/L2। এই শর্ত পাই আমরা, মনে আছে? এটা কোথায় শর্ত পেয়েছিলাম বলো তো? গত ক্লাসে ওই 3টে শর্ত পেয়েছিলাম না আমরা? G1/G2 L1/L2 যখন দোলনকাল সমান হবে। তাহলে বলো, আমরা তো এখানে 1 2 দিলাম, আর এক কাজ করি এখানে তো আমরা R C দ্বারা প্রকাশ করেছি না? তাহলে একটাকে আর একটাকে C ধরি। তাহলে 1টাকে ধরলাম আমরা R, তাহলে এটাও R। আর 2টাকে ধরলাম C, তাহলে এটাও C। ঠিক আছে? তাহলে দেখো GR মানে কত? রাজশাহীতে অভিকর্ষ ত্বরণ জির মান তো দেওয়া নাই, তাই না? কোশ্চেনে দেখো জির মান দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে কিসের মান? ডব্লিউর মান। আচ্ছা, আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের সূত্র পড়েছি না এরকম? G1/G2 = W1/W2। মনে আছে এই ধরনের সূত্রের কথা? কোথায় পড়েছিলাম এটা? মহাকর্ষ অভিকর্ষে। তাহলে এখানে আমরা ইউজ করতে পারবো না সূত্রটা। তাহলে আমরা WGR/GC সমান কি লিখতে পারবো? WR/WC। মহাকর্ষ অভিকর্ষ সূত্র এখানে লিখে নিলাম, LR/LC। এখন মানগুলো আমরা বসাই এখান থেকে। রাজশাহীতে ওজন কত? 95 গ্রাম ওয়েট। 95 গ্রাম ওয়েট। আর চট্টগ্রামের ওজনটা আমরা বের করবো। আর রাজশাহীতে দৈর্ঘ্য ছিল কত? এই দেখো, রাজশাহীতে দৈর্ঘ্য ছিল কত? 95, আর চিটাগাং দৈর্ঘ্য আছে 100। তার মানে কত হবে এখানে? 95/100। 95/100। তাহলে দেখা যায় ক্যালকুলেশন করলে চট্টগ্রামের ওজন চলে আসে 100
গ্রাম ওয়েট। তাহলে এটা অ্যান্সার না, লিখলাম অ্যান্সার। আচ্ছা একক গ্রাম ওয়েট হলো কেন? দেখো তো 95 একক কী ছিল? এই 95 একক কী ছিল? সেন্টিমিটার। এটার একক কী আছে? সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি, তাহলে এই 100 যে এককটা সেটা থেকে যায় না আমার? 100 এককটা কী ছিল? ভুল হলো তাই না? এই 95 এককটা ছিল কি? গ্রাম ওয়েট। আর এটা ছিল সেন্টিমিটার, এটা ছিল সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি, তাহলে ডব্লিউ সমান কী থাকে? এই যে গ্রাম ওয়েট থাকে না? বুঝতে পারছো এবার? দেখো পারা যায়, মানে সহজ ম্যাথ, শুধুমাত্র আমাদের মহাকর্ষ বলের সূত্র অ্যাড করছে এখানে। কারণ আমার জি আর G1/G2 মান দেওয়া নয়, দেওয়া আছে W1/W2 এর মান। তাহলে মহাকর্ষ বলের সাথে শিখেছি আমরা G1/G2 সমান লেখা যায় W1/W2। নেক্সট ম্যাথ টাইপ 2 এর 9 নাম্বার কী বললো? একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য ঢাকায় 100 সেন্টিমিটার, রংপুর 95 সেন্টিমিটার। কোনো বস্তুকে রংপুর হতে ঢাকায় নিলে এর ওজন কত গুণ বৃদ্ধি পাবে? এর আগে আমরা বললাম কত হবে, আর এখানে কত গুণ বৃদ্ধি পাবে, যে গুণ আকারে দেখাতে হবে যে কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা এই ম্যাথটা এরকম না, তোমাকে যদি বলা হয় যে একটা বস্তু 10 গুণ বৃদ্ধি পাবে, তার মানে কি লিখবা? যা আগে ছিল ডব্লিউ, আর এখন হচ্ছে কত? ডব্লিউ গুণন 10, এরকম না? 10 গুণ বৃদ্ধি পেলে এরকম না লেখার সিস্টেম। যদি বলা হয় 5 গুণ, তাহলে কি লিখবা? তোর আগে ওজন ছিল 5 কেজি, এখন ওজন 5 গুণ বৃদ্ধি পেলো, তাহলে কি লিখবা? আগের ওজন প্লাস 5 গুণন 5 গুণ, এরকমভাবে লিখবা না? আচ্ছা যদি এই লাইনটা আসে তাহলে কি বলবা? কত গুণ বৃদ্ধি পেয়েছে? এই যে 5 গুণ বৃদ্ধি পেয়েছে, 10 গুণ বৃদ্ধি পেয়েছে। এই লাইনটা আনার পর এটা লেখা যাবে না? এই ধারণা থাকলে পারে এই ম্যাথটা অনেক সহজে করা যাবে। কীভাবে করি? আচ্ছা কত নাম্বার? 2 নাম্বার তাই না? সরি 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বারে দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। মানে এই সেকেন্ড দোলকটা তুমি ঢাকায় নিলেও দোলনকাল 2 সেকেন্ড, রংপুর নিলে দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। সেহেতু তোমার দোলনকাল কি? সেম। দোলনকাল সেম আগের মতোই, গিভেন দোলনকাল সেম তাই না? T=2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলক। আর বলছে কি ঢাকায় দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, তার মানে ঢাকায় দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। আর রাজশাহীর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 95 সেন্টিমিটার। এই দেখো রাজশাহী, সরি রংপুরে তাই না? রংপুরে আর দ্বারাই প্রকাশ করা যায় 95 সেন্টিমিটার। কোনো বস্তুকে রংপুর হতে ঢাকা নিলে ওজন কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা তাহলে আমরা দেখি যে সরলদৈর্ঘ্যের শর্ত অ্যাপ্লাই করি। এখানে শর্ত অ্যাপ্লাই করে কি পাই? উই গেট, যেহেতু দোলনকাল সমান আমরা লিখতে পারি না এরকম, G1/G2 = L1/L2। এখন দেখো এখানে 1 2 এখানে লিখলাম আছে dr, তাহলে এখানে dr দ্বারা প্রকাশ করি। তার 1কে ধরলাম r, 1কে ধরলাম r, আর 2কে ধরলাম d। তাহলে বলতো GR মানে কি? রংপুরের অভিকর্ষ স্তরের মান দেওয়া আছে, G1G2 মান দেওয়া নাই, কিন্তু দেখো এখানে ওজনের কথা বলা আছে, ওজন কত গুণ বৃদ্ধি পাবে তাই না? তাহলে আমরা GR/GD সমান কি লিখতে পারবো? WR/WD। এখানে কি থাকবে? LR/LD। তাহলে WR রংপুরের ওজন কত জানি না তাই না? দেখাতে হবে কত গুণ বৃদ্ধি পাবে। রংপুর হতে ঢাকায় নিলে ওজন কত গুণ বৃদ্ধি পাবে? রংপুর হতে ঢাকায় নিতে হবে, তাহলে ওজন কত হবে? তাহলে ঢাকার ওজনটা বের করতে হবে না? রংপুর হতে ঢাকায় নিলে ঢাকায় ওজন কত হবে? তাহলে ঢাকার ওজনটা বের করবা, WR/WD। তাহলে রংপুরের ওজন কত দেওয়া আছে? 95 সেন্টিমিটার দৈর্ঘ্য তাই না? আর ঢাকার দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে দেখো আমার তো মেন টার্গেট ঢাকার ওজন বের করা, তাহলে ঢাকার ওজন সমান কি লেখা যাবে? 100/95 রংপুরের ওজন। বিকেল সকালে এরকম হয় না, এই যে এটা এদিকে চলে গেল আর এটুকু এদিকে চলে আসলো, উল্টে যাবে না? এটা এগুলো তো জানো তোমরা।
দেখো এখন আমাকে বলছে কি যে কত গুণ বৃদ্ধি পাবে এটা বের করতে বলেছে। তাহলে বিষয়টা আবার ক্লিয়ার করি তোমাকে বললাম তোমার কার্যকরী দৈর্ঘ্য এল, এটা 5% বৃদ্ধি করতে হবে। তাহলে কী করবা, দেখবা এল প্লাস 5% এল, তাই না? তাহলে কত হবে এখান থেকে এল প্লাস 5/100 এল। এভাবে তো করবা যদি 5% বৃদ্ধি করতে বলে। এখন তোমাকে বললো কি যে এল প্লাস 5/100 এল, এটা কত গুণ বৃদ্ধি পেয়েছে, তাই কি বলবা 5/100 বৃদ্ধি পেয়েছে, এটা বলবা না তুমি? মানে এখন এই লাইন থেকে বলতেছে কত গুণ বৃদ্ধি পেয়েছে, তার মানে 5/100 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এই কথাটা এই যে এখানে লিখতে হবে এখন, মানে এই ফর্মেটে নিয়ে যেতে হবে। আর এই ফর্মেটে নিয়ে গেলে কি হবে, দেখো এই 100 সাথে 95 কাটাকাটি করলে কত থাকে বলো তো? 5 দ্বারা ভাগ করলে থাকে 20, আর 5 দ্বারা ভাগ করলে হয় 19, তাই না? WR। তাহলে এখানে যদি কোনোভাবে আমরা যখন বৃদ্ধি হবে বা হ্রাস হবে তখন তো এই যে প্রথমে একটা যোগ আকারে থাকে, তাই না? পরটা গুণ আকারে থাকে। তাহলে আমি তো এটা বেশি নিয়ে নিলাম এখানে, তাই না? বেশি নিলে কী করতে হবে, বেশি নিলে বিয়োগ করে দিতে হবে না আবার ওটার সাথে এটা বিয়োগ করলে কত হয়, 1/19 WR। এখন এটা যোগ করে দেখো এটা হয় নাকি, অবশ্যই এটা হয়। যোগ করলে কোনটা হয়, ওটাই হয়। যদি এটা হয় তাহলে বলো যে এখান থেকে কত গুণ বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে না, এই যে এটা প্লাস এইটার এইটা গুণ। তাহলে কী বলবো এখন, ঢাকায় গেলে ওজন কত বৃদ্ধি পায়, রংপুরের তুলনায় 1/19 গুণ বৃদ্ধি পায়। তাহলে এটা কথা লিখে দাও, যে বস্তুটি ঢাকায় নিলে এর ওজন 1/19 গুণ বৃদ্ধি পায়। এটাই কি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো সহজ না ম্যাথ? আচ্ছা নেক্সট ম্যাথ করি আমরা, টাইপ 2 এর 6 নম্বর ম্যাথ। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2.25% বাড়ালে এর দোলনকাল কত হবে? সহজ ম্যাথ, একদম সহজ। তাহলে দেখো গিভেন বলছে কি সেকেন্ড দোলক, তাহলে দোলনকাল দেওয়া আছে কত সেকেন্ড, 2 সেকেন্ড। আর ধরে নিলাম আছে তার কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল। এখন বললো কি যে কার্যকরী দৈর্ঘ্য 2.25% বাড়ালে, তার মানে কি হলো L2 = আগে ছিল এল, বাড়াতে হবে কত, 2.25% এল, এটা না? দেখো তো 2.25% বাড়াতে হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি লেখা যায়, এল প্লাস 2.25/100 এল। তাহলে দুটো যোগ করলে কত হবে বলতে পারবা? কত নম্বর ম্যাথ ছিল, 6 নম্বর ম্যাথ, তাই না? আচ্ছা যোগ করলে কত হবে, (1.0) আর আমি ক্যালকুলেশন করে নিই, 2.25/100 1.0225 এল, এটা হবে না ক্যালকুলেশন করলে? আচ্ছা এখন বলছে এর দোলনকাল কত হবে। তাহলে প্রথমে ছিল সেকেন্ড দোলক, দোলনকাল ছিল 2 সেকেন্ড, এখন দোলনকাল কত হবে, E2 = what। এখন তাহলে সেকেন্ড দোলকের দোলনকালে কার্যকরী দৈর্ঘ্য বাড়াইছ, দোলনকাল বাড়বে অথবা কমবে, কিন্তু ওই স্থান কি চেঞ্জ করেছ, স্থান তো একই স্থান আছে, যেহেতু স্থানে কি আসলে শর্ত কি, G1 = G2, G1 আর G2 ইকুয়াল হলে আমাদের শর্ত কি পাই,
যদি জি অনার জি টু ইকুয়াল হয় তাহলে উই গেট আমরা কি পাই, টি ওয়ান ভাগ টি টু ইকুয়াল টু রুট ওভার এল ওয়ান ভাগ এল টু। তাহলে টি ওয়ান মানে সেকেন্ড দেওয়া আছে 2 সেকেন্ড, আর বলছি দোলনকাল কত হবে, এখান থেকে বের করবো আমরা টি টু এর মান। এল ওয়ানের মান ছিল এল, আর এখন মান কত 1.0225 এল। দেখো এই যে এখান থেকে এল টুর মান বসালাম, ঠিক আছে। তাহলে দেখো এল এল কাটাকাটি হয় না, এল এল কাটাকাটি হয়, তাহলে এখান থেকে টি টুর মান পাওয়া যায় না। সহজ ম্যাথ একদম। কত হবে 2 ভাগ টি ইকুয়াল টু কত হবে রুট ওভার 1 ভাগ 1.0225। তাহলে অ্যান্সার কত আসে 2.022 সেকেন্ড। দোলনকাল একটু বেড়ে গেছে, দোলনকালের কার্যকারী দৈর্ঘ্য বাড়ানোর কারণে দোলনকাল কী হয়েছে একটুখানি বেড়ে গেছে। এটা কি হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট ম্যাথ দেখি আমরা, টাইপ 3-র 2 নম্বর ম্যাথ। একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় সেকেন্ড দোলক, তাহলে দোলনকাল কত সেকেন্ড 2 সেকেন্ড। চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে, কত হবে? পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবী হতে কত সময় অতিক্রান্ত হলে চন্দ্রের দোলকটি অন কোণটা দেখাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখন বের করার চেষ্টা করবো। আর এ বি সি এখানে দেখো প্রথমে কিন্তু একটা কোশ্চেন চাইছে এখানে, তাই না? এই যে একটা কোশ্চেন চাই রাখছে কত ঘন্টা দেখাবে, তার এটা নির্ণয় করবো, তারপর এ নাম্বার করবো, তারপর বি নাম্বার করবো, তারপর সি নাম্বার করবো। সিরিয়ালে করি, তাই না? একটা একটা করে করি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক ম্যাথ, তাই না? টাইপ 3 2 নম্বর ম্যাথ শুরু করা যাক। একটি সেকেন্ড দোলক মানে কি? দেখো একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। ভূপৃষ্ঠ মানে কি? আমরা ধরে নিলাম যে টি মানে আর্থ, সঠিক সময় মানে কত সেকেন্ড দোলক 2 সেকেন্ড। আচ্ছা, তারপরে দেওয়া আছে কি এই সেকেন্ড দোলকটা যে চন্দ্রে নিয়ে যাও তাহলে দোলনকাল কত হবে, তার মানে টি টু। আচ্ছা, টি টু না দিয়ে আমরা ধরলাম যে মুন, টি মুন এম কত হবে হট। পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, তার মানে পৃথিবীর ভর ধরলাম এম ই, আর চন্দ্রের ভরের 81 গুণ 81 এম এম, এরকম। বা এখান থেকে লেখা যায় না এম ই ভাগ হচ্ছে এম এম ইকুয়াল টু হচ্ছে 81। আবার পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ, তারপর লিখি এবার লেখা যাবে না পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ। আর এম মানে কি চন্দ্রের ব্যাসার্ধ, তাহলে এখান থেকে লেখা যাবে আর ই ভাগ আর এম ইকুয়াল টু 4। আবার যদি এটাকে উল্টে দিই তাহলে কি লেখা যাবে আর এম ভাগ আর ই ইকুয়াল টু 1/4। তুমি এভাবে রাখতে পারো, এই লাইন না করলে চলবে, কারণ ম্যাথ করার সময় এই লাইনটা লাগে, তো এই জন্য এই লাইনে সরাসরি লিখে নিলাম। আচ্ছা, আর কি আছে এখানে বলছে পৃথিবীতে কত সময় অতিক্রান্ত হলে চন্দ্রের দোলকটি 1 ঘন্টা দেখাবে। তাহলে আগে চন্দ্রের দোলনকাল আমাকে বের করে নিতে হবে, তারপর ম্যাথ করতে হবে। তাহলে বলো এখানে কি সমান? প্রথমে সরল দোলকটা ছিল কোথায় পৃথিবীতে, তারপর নিয়ে গেছে কোথায় চন্দ্রে। দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা কি চেঞ্জ হবে? পৃথিবীতে নিয়ে যাও, মহাকাশে নিয়ে যাও, আর হচ্ছে তোমার সুইজারল্যান্ডে নিয়ে যাও, যেইখানে নিয়ে যাও না কেন তার কাজের দৈর্ঘ্যটা কোনো সময় চেঞ্জ হবে না। আর তুমি তো দোলক চেঞ্জ করো না, দোলকটা একটাই। তাহলে শর্ত কি এল ওয়ান ইকুয়াল টু এল টু, এল ওয়ান এল টু ইকুয়াল হলে শর্ত কি হয় উই গেট, আমরা কি পাই এরকম পাই না যে টি জি ওয়ান ভাগ জি টু ইকুয়াল টু টি টু স্কোয়ার ডিভাইড বাই টি ওয়ান স্কোয়ার, এটাই তো পাই। এখন দেখো এখানে কিন্তু আমরা 1 2 ধরে ধরি নাই, এখানে ধরছিলাম কি এম আর ই আকারে, তাই না? তাহলে আমি এক কাজ করি, এটা লিখলাম ই মানে 1টাকে ধরলাম ই, তাহলে 1টাকে ধরলাম ই আর 2টাকে ধরলাম এম। এখন বলো জি এর মান কি জানো?
জির মান জানো না, কিন্তু জি বা জি এম সময় লিখতে পারবা এরকম আকারে। এই যে এম ওই মহাকর্ষ বিকর্ষ করেছিলাম, জি ওয়ান ভাগ জি টু ইজিক্যাল টু কি এম ওয়ান ভাগ এম টু ইন্টু আর টু ভাগ আর ওয়ান হোল স্কোয়ার, মনে পড়ে? তাহলে এখান থেকে কী লেখা যাবে? জি ভাগ জি এম এর মান এম ই ভাগ এম এম ইন্টু আর এম ভাগ আর ই হোল স্কোয়ার ইকুয়াল টু টি এম স্কোয়ার ডিভাইড ভাগ টি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা মানগুলো বসাই, দেখো তো এম ই ভাগ এম এম এর মান কত দেওয়া আছে? 81। আর আর এম ভাগ আর এর মান কত? 1/4 বের করলাম না এখানে? এই দেখো, এই জন্য এই লাইনটা করে রাখছিলাম আমরা। আর এই লাইনটা করে রাখলে এখান থেকে কি উল্টে দিতে হতো না আবার? এই জন্য আগে উল্টে দিয়েছিলাম 1/4। আর টি এম স্কোয়ার মানে এখান থেকে টি এম এর মুনেরই তো দোলনকালটা বের করবো। আর তো পৃথিবীটা আমি জানি একটু, দেখো যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে চন্দ্রের দোলনকাল কত আসবে? টি এম ইকুয়াল টু 4.5 সেকেন্ড। দেখো বুঝতে পারছো নাকি? তাহলে বলো তো যে পৃথিবীতে কত সময় অতিক্রান্ত হলে চন্দ্রের দোলকটি 1 ঘন্টা দেখাবে? এটা বের করতে বলছো আমাকে। পৃথিবীতে কত সময় অতিক্রান্ত হলে চন্দ্রের 1 ঘন্টা দেখাবে? তাহলে বলতে পারবো না? পৃথিবীতে যখন সময় 2 সেকেন্ড আর চন্দ্রে যখন সময় 4.5 সেকেন্ড, তখন পৃথিবীর সময় কত? 2 সেকেন্ড না? চন্দ্রে যখন সময় 4.5 সেকেন্ড, তখন পৃথিবীতে সময় 2 সেকেন্ড। তাহলে চন্দ্রে যখন 1 সেকেন্ড, তখন পৃথিবীতে কত? আর যখন চন্দ্রে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তখন পৃথিবীতে কত? বের করা যাবে না? তাহলে কীভাবে বের করবা? কি লিখবা? চন্দ্রে যখন 4.5 সেকেন্ড, পৃথিবীতে সময় তখন 2 সেকেন্ড, তাই না? তাহলে বলো চন্দ্রে যখন 1 সেকেন্ড, পৃথিবীতে সময় তখন কত সেকেন্ড হবে? 2/4.5 সেকেন্ড। আর তোমাকে বের করতে বলছে কি পৃথিবীতে কত সময় অতিক্রান্ত হলে চন্দ্রের লোকটিকে 1 ঘন্টা দেখাবে। তো চন্দ্রে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড না? তাহলে চন্দ্রে যখন সময় 3600 সেকেন্ড, তখন পৃথিবীতে সময় তখন কত সেকেন্ড? 2 গুণন 3600 ভাগ হচ্ছে 4.5 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে এর মান কত হবে? 1600 সেকেন্ড অ্যান্সার, তাই না? তাহলে আমরা একটা অ্যান্সার শেষ করলাম। দেখো বুঝতে পারছো নাকি? আগের অঙ্কের মধ্যে যে সময় হারাবে, লস করবে, ওইরকমই না? যে চন্দ্রে যখন 4.5 সেকেন্ড, পৃথিবীতে সময় তখন কত সেকেন্ড ছিল? 2 সেকেন্ড। তাহলে চন্দ্রে যখন 1 সেকেন্ড, তখন পৃথিবীতে কত সময়? আর চন্দ্রে যখন 1 ঘন্টা থাকে, তখন পৃথিবীতে কত সময়? 1600 সেকেন্ড। এটাই অ্যান্সার। আচ্ছা, এখন এ নাম্বার করবো আমরা। আচ্ছা, এ নাম্বারের জন্যে আমরা 3টা ভাগে ভাগ করে নিই। এখানে করবো এ নাম্বার, এখানে বি আর সি। এ নাম্বার কি বলছে? সমবেগে চলন্ত লিফটে নিলে দোলকটিকে যদি সমবেগে চলন্ত লিফটে নাও, তাহলে তার দোলনকালের কি পরিবর্তন হবে? এ প্রথমে বলছে তার দোলনকাল কত হবে, তাই না? এই দোলনকাল কত হবে? ও, দোলনকাল কত হবে? তার মানে দেখো যে এখানে কিন্তু দোলনকাল আমি বের করেছিলাম। চলন্ত দোলনকাল কত হবে? এটা একটা অ্যান্সার। প্রশ্নে বলেছিল কি এই যে দোলনকাল কত হবে, চন্দ্রের দোলনকাল কত হবে? দোলনকাল বের হয়েছে না চন্দ্রের? এটা একটা অ্যান্সার বের হয়েছে। আবার এই যে এখানে দেখো পৃথিবীতে কত সময় অতিক্রান্ত হলে চন্দ্রে 1 ঘন্টা দেখাবে, তাহলে এটাও বের হয়েছে। এখন আমরা 1 নম্বর এ নাম্বারটা করবো। সমবেগে চলন্ত লিফট নিলে কী হবে? আচ্ছা বলো তো, সমবেগে ত্বরণের মান কত হয়? 0 হয় না? আচ্ছা চাইছে কি সমবেগে চলন্ত লিফট নিলে এই দোলনকাল কত হবে, এর বের করতে বলছো তোমাকে। তাহলে সমবেগে চলন্ত লিফট অর্থাৎ সমবেগে ত্বরণের মান কত? 0। আচ্ছা, যেহেতু কার্যকরী দৈর্ঘ্য সমান, তাহলে শর্ত কি আমরা পাই এখান থেকে?
G1 ভাগ G2 ইকুয়াল টু T2 স্কোয়ার ডিভাইড ভাগ T1 স্কোয়ার। আচ্ছা G1 প্রথমে তার অভিকর্ষের চলন ছিল কত G, আর এখন সমবেগে লিফটে নিচ্ছে তাহলে হয় G প্লাস এফ হবে অথবা G মাইনাস এফ হবে। ধরলাম G প্লাস এফ, ধরলাম উপরের দিকে উঠতেছে। আর T2 ধরলাম T2 আছে, আর T1 ধরলাম T1 আছে, এটা ধরে নিলাম। তাহলে দেখো তো এফের মান 0, এফের মান যদি 0 হয় তাহলে ক্যালকুলেশন করলে কী আসে G ভাগ G, এটা 0-এর সাথে যোগ করলে যা যোগ করবো তাই হবে না, ইকুয়াল টু T2 স্কোয়ার ইকুয়াল টু T1 স্কোয়ার। যে কাটাকাটি করলে কী থাকবে T2 স্কোয়ার ইকুয়াল টু T1 স্কোয়ার। তাহলে অতএব কী হবে T2 সমান T1 হয় না? তাহলে T2 আর T1 সমান হওয়া মানে কি? এ নাম্বার কী হবে সমবেগে চলতে লিফটে নিলে দোলনকাল কী থাকবে একই থাকবে। তাহলে ক নাম্বারের অ্যান্সার হবে কি দোলনকাল একই থাকবে, চেঞ্জ হবে না তাই না, একই থাকবে, এর অ্যান্সার। বি নাম্বারে কি বলছে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিলে। আচ্ছা বলো পৃথিবীর কেন্দ্রের জির মান কত? আমরা সি নাম্বারটা করে আসি। সি নাম্বারে কী বলছে পৃথিবীর কেন্দ্রে নিলে, পৃথিবীর কেন্দ্রের জির মান কত জানো? পৃথিবীর কেন্দ্রের জির মান 0। আমরা কি জানি পৃথিবীর কেন্দ্রের জির মান কত হয় 0 হয়। তাহলে এই ক্ষেত্রে দোলনকাল কত হবে? দোলনকাল নির্ণয়ের সূত্র কী হবে? T ইকুয়াল টু 2π√L ভাগ G। তাহলে 2π L এর মান কত? L এর মান যা আছে তাই, কিন্তু জির মানটা 0। তাহলে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা মানে কি ইনফিনিটি না? তাহলে ইনফিনিটি মানে কি দোলনকাল কী হবে অসীম হবে, এটাই অ্যান্সার। দোলনকাল বের করতে বলেছে না, পৃথিবীর কেন্দ্রে নিলে কী হবে অসীম হবে। আর দেখো ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিলে, যদি কোনো কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে যাওয়া যায় সেখানে জির মান কত হয় জানো তোমরা? সেখানেও জির মান কী হয় 0 হয়। এটা মনে রাখো যে কোনো সময় যদি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে যাওয়া যায় তাই সেখানেও জির মান কী হয় 0 হয়। তাহলে দোলনকাল কী হবে? তাহলে দোলনকাল T সমান 2π√L ভাগ G। তাহলে 2π√L ভাগ জির মান 0, ক্যালকুলেশন করলে কী আসবে ইনফিনিটি। অর্থাৎ কী হবে দোলনকাল ইনফিনিটি মানে কি অসীম হইবে, এইটাই অ্যান্সার। ঠিক আছে জানা যাবে না তাহলে। তাহলে সমবেগে চলন্ত লিফট নিলে কি হয়? সমবেগে চলন্ত লিফট নিলে হয় কি দোলনকাল একই থাকে, কারণ কি এফ ইজ ইকুয়াল টু 0, সমবেগে তো ত্বরণের মান 0, এটা তো আমরা জানি। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখলাম কি দোলনকাল একই থাকে। আবার ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিলে জির মান 0, তাহলে এখানে টির মান হবে অসীম। আবার পৃথিবীর কেন্দ্রে জির মান 0, তাহলে এখানে দোলনকাল কী হবে অসীম হইবে। ক্লিয়ার? আজকের লাস্ট ম্যাথ টাইপ 3 3 নম্বর ম্যাথ কী বললো, একটি সরলদোলকের দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড, চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে এর ববের ওজন 80% হ্রাস পায়, চন্দ্রপৃষ্ঠের দোলনকাল কত হবে? একদম সহজ একটা ম্যাথ। লেখো গিভেন ডাটা লিখে নাও। কী দেওয়া আছে? সরলদোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড দেওয়া আছে তাই না? একটি সরলদোলকের দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড, তাহলে ভূপৃষ্ঠে 2 সেকেন্ড মানে ধরলাম আছে পৃথিবী মানে আর্থ পৃথিবীতে 2 সেকেন্ড। তো ববের ওজন যদি 80% হ্রাস পায়, চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে ববের ওজন কত হয় 80% হ্রাস পায়। তো ধরলাম পৃথিবীতে ওজন ছিল কত W ছিল, আর চন্দ্রে নেওয়ার ফলে এর ওজন কী হয়েছে হ্রাস হয়েছে। তাহলে আগে ওজন ছিল কত W, হ্রাস সমান মাইনাস কত পার্সেন্ট 80% হ্রাস হয়েছে। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে W মাইনাস 80 ভাগ 100 W। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে 0.2 W, তাই না? এখন কোশ্চেনে কী বলছে চন্দ্রপৃষ্ঠের দোলনকাল কত হবে? চন্দ্রপৃষ্ঠের দোলনকাল হবে TM ইকুয়াল টু হট। হ্যাঁ বের করতে পারবা, আমরা সূত্র কি জানি? আচ্ছা দেখো দোলকটাকে প্রথমে ছিল পৃথিবীতে নিয়ে গেছো চন্দ্রে, দোলকের
কাজের ধরে কোনো পরিবর্তন হয়েছে না, তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে জিই ভাগ জিএম ইকুয়াল টু কী হবে, টিএম ভাগ টি হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো জি এর মান তো দেওয়া নাই, ওই আগের মতোই, আগের ম্যাথগুলো করেছি আমরা, জি তো মান দেওয়া নাই, কিন্তু ডব্লিউর মানগুলো দেওয়া আছে। তাহলে কী হবে, টিএম ভাগ টি হোল স্কোয়ার। তাহলে মানগুলো বসাও এখানে। পৃথিবীতে ওজন কত ধরে নিয়েছিলাম ডব্লিউ, আর চাঁদের ওজন কত ধরে নিয়েছিলাম 0.2 ডব্লিউ, মানে বের করছিলাম আমরা। দেখো এই যে মুনের ওজনটা বেরোছিল কত, 0.2 ডব্লিউ না? মানগুলো বসাচ্ছি এখানে আমরা। তাহলে চন্দ্রের দোলনকাল বের করবো আমরা, তাই না? আর পৃথিবীতে তো জানি পৃথিবীর কত সেকেন্ড বলো তো, দেওয়া আসলে 2 সেকেন্ড, 2 স্কোয়ার। এই ডব্লিউ কী হয়, ভ্যানিশ কাটাকাটি, তাহলে এখান থেকে টিএমের মান কত হয়, 4.47 সেকেন্ড। এটা কি হবে অ্যান্সার? সহজ না তাহলে? তাহলে এই দেখো এই টাইপ 3-তে তোমার মহাকর্ষ অভিকর্ষের সাথে রিলেটেড, বেশি রিলেটেড, ওই অর্থের ম্যাক্সিমাম সূত্র এখানে ইউজ করা হচ্ছে, তাই না? ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফিজ।